সকালবেলা ঘুম ভাঙার পর আরও কিছুক্ষণ বিছানায় গড়াগড়ি দেওয়ার একটা আলাদা আনন্দ আছে। অনির্বাণের চিরকালই দেরি করে ঘুম থেকে ওঠা স্বভাব। সুবর্ণা সকাল হলেই আর বিছানায় থাকে না। ও আর অনির্বাণ প্রায় একই সময় অফিসে বেরোয়। বেরোনোর সময় দুজনেই ভাত খেয়ে নেয়। টিফিন হিসেবে নেয় ওটস, রুটি কিংবা পাউরুটি। এর সঙ্গে শ্বশুরমশাইয়ের জন্য রান্না করে রাখতে হয়। সব কিছু সময়ে মাপা, শুধু ছুটির দিনগুলো একটু অন্যরকম। লুচি বেগুন ভাজার মতো ব্যাপার স্যাপার ঘটে। সুবর্ণা এমনভাবে সংসারের লাগাম ধরে নিয়েছে যে অনির্বাণের গেস্ট অ্যাপিয়ারেন্স ছাড়া আর কিচ্ছু করার নেই। হ্যাঁ রূপু বল। অফিসের কাজের মধ্যেই রূপকের কলটা অনির্বাণ রিসিভ করেছিল। বুড়ো বাবাকে এত বড় বাড়িতে একা রেখে যে চলে যাস, কোনো দিন ভেবেছিস কিছু একটা বিপদ ঘটে গেলে কি হবে? রূপকের কথায় বিরক্তি লুকোনো রইল না। কেন, কি হয়েছে বাবার? সিঁড়ি থেকে পড়ে মাথা ফেটে রক্তারক্তি, তাও কি জানতে পারতাম? আগামী শনিবার শীতলা পুজোর কথা বাড়ি বাড়ি জানানো চলছিল। অনেকবার ডোরবেল দিয়েও যখন কোনো সাড়া শব্দ পাওয়া গেল না, আমাদের সন্দেহ হলো। সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে সদর দরজা ভেঙে ঢুকে দেখি রক্তে ভেসে যাচ্ছে। কাকু তার মধ্যেই অজ্ঞান হয়ে পড়ে আছে মেঝেয়। বাবা এখন কোথায়? অনির্বাণ কাতর হয়ে জিজ্ঞেস করল। হসপিটালাইজড করতে হয়নি, 5টা স্টিচ করিয়ে বাড়িতে নিয়ে আসা হয়েছে। রুনু কাকিমা আছে। আসছি রূপু, কাকিমাকে আমি আসা অবধি থাকতে বলিস প্লিজ। বেরোতে বেরোতেই সুবর্ণাকে কল করে বিস্তারিত বলল অনির্বাণ। সুবর্ণা বলল, আমিও যতটা সম্ভব তাড়াতাড়ি আসছি, তবে এ সময় ডাউন ট্রেনের গ্যাপগুলো তো অনেক বেশি, দেখা যাক। আচ্ছা অনি, সদর দরজাটার কি হবে? ওটা তো আজই সারাতে হবে, তাই না? বাবার চিন্তায় অনির্বাণের মাথাতেও আসেনি এসব। অনিচ্ছা সত্ত্বেও বলল, দেখছি। বাড়িতে ঢুকতে গিয়ে দেখল মিস্ত্রিরা কাজ করছে। ভাঙা দরজাটা মেরামত করা হয়েছে প্রায়। রূপু দাঁড়িয়ে আছে সামনে, কিছু বলল না। অনির্বাণ ছুট্টে বাড়ি ঢুকে দেখল রুনু কাকিমা হেডফোন গুঁজে ফোনে সিরিয়াল দেখছে গভীর মনোযোগে। বাবা ঘুমোচ্ছেন, মাথায় ব্যান্ডেজ। অনির্বাণ চুপ করে দাঁড়িয়ে রইল। এখন ভয়ের কিছু নেই, অনেকটা ব্লাড লস হয়েছে তো, একটু দুর্বল থাকবে কদিন। না চাইলেও জোর করে হেলদি ডায়েট দিস, রুনু কাকিমা নিজে থেকেই বললেন। সরকারি হসপিটালে মেট্রন ছিলেন, এখন অবসর গ্রহণের পর পাড়ার সবার ফার্স্ট এডের দায়িত্ব কাকিমারই। তার কোনো বিরক্তি নেই তাতে। অনির্বাণ মাথা নাড়ল, ওষুধপত্র বুঝে নিল। এবার আসি রে, দরকার হলে ডাকিস, কদিন স্ট্রেস নিতে দিস না। কাকিমা চলে গেল। মিস্ত্রিদের প্রাপ্য মজুরি মিটিয়ে দিয়ে অনির্বাণ যখন দরজা বন্ধ করতে যাচ্ছে, তখনই সুবর্ণা এলো। আচ্ছা অনি, বাবা উপরে কেন গিয়েছিলেন বলতো? সব কিছু তো নিচেই। বাড়ির সামনে হাঁটাহাঁটি করতে গিয়ে যদি হতো তাহলেও না হয় বুঝতাম। সুবর্ণা যেন ঠিক উত্তর চাইছে না, নিজের মনে মনেই বলছে কথাগুলো আর ভাবার চেষ্টা করছে ঘটনাক্রম। সুবর্ণার এই অ্যাটিটিউডটা অনির্বাণের ভালো লাগলো না। ও বলতে চেয়েছিল, বাবার যন্ত্রণাটাই এই মুহূর্তে আমার কাছে প্রায়োরিটি, তার কারণটা নয়। তোমার বাবা মা হলে এই চিন্তাভাবনাগুলো আসতো তোমার? কিন্তু কিছুই বলল না। অনির্বাণের এই নীরবতাই সংসারে অনেক সিদ্ধান্ত নেওয়ার সুবিধে করে দেয়, এ কথা অনির্বাণের অজানা নয়। বাবা চোখ খুললেন, অনিকে দেখে একটু হাসলেন। সেই ম্লান হাসিতে আত্মগ্লানি ফুটে উঠল কি? গায়ে হাত বুলিয়ে অনি জিজ্ঞেস করল, কেমন আছো বাবা? বাবা দু চোখ বুঝে বোঝাতে চাইলেন, ভালো আছি। অনি এইটুকুতেই খুশি। ওর দু চোখে খুশি চকচক করে উঠল। জিজ্ঞেস করল, কিছু তো খেতে হবে?
হেলথ ড্রিঙ্কের সঙ্গে বিস্কুট দেবে কিনা জানতে চাইছে। বাবা দু চোখ বুজেই দিতে বললেন। অনি গদগদ হয়ে উঠে সুবর্ণাকে বাবার হেলথ ড্রিঙ্ক আর বিস্কুট দিতে বলল। বিস্কুট হেলথ ড্রিঙ্কে ভিজিয়ে নরম করে খাইয়ে বাকি ঈষদুষ্ণ পানীয় চামচ দিয়ে খাইয়ে দিল অনি। শুইয়ে খাওয়াচ্ছ কেন? রুনু কাকিমা কি বলেছেন? সুবর্ণা জিজ্ঞেস করল। সত্যি তো, বাবাকে তো বসিয়ে খাওয়ানো যেতেই পারে। দুপুরে মোসাম্বি লেবুর রস দেওয়া হলো।